আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি অনেকটা সময় ধরে কান্না করে চলেছেন। কি হয়েছে, কেন কান্না করছেন? এমনিতেই কান্না করছি। দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আপনাকে কিছু জিজ্ঞেস করব না, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে বলুন। এমন করে কান্না করছে, সমস্যা কি ম্যাম? আপনাকে বললাম না আমাকে আমার মতো থাকতে দিন। বারবার আমাকে প্রশ্ন করে আমায় বিব্রত কেন করছেন? আরে আমি তো আপনাকে ভালোভাবে একটা কথা জিজ্ঞেস করেছি। যাকগে, যদি কোনো সমস্যা হয় তবে আমাকে আপনি বলতে পারেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সমাধান করে দেয়ার। তুহিনের প্রশ্নের বিপরীতে পায়েল কোনো কথা বলল না। তুহিন পায়েলের এমন নীরবতা দেখে খানিক অবাক হলো। পুরো বাসের মধ্যে সবাই নিজেদের মতো বসে আছে। এই একটাই মেয়ে যে কিনা রহস্যজনক ভাবে একা একটা সিটে বসে কান্না করছে। তুহিন বিষয়টা নোটিস করে মেয়েটার কাছে এসে জিজ্ঞেস করতেই মেয়েটা খানিক অদ্ভুত উত্তর দিল। তুহিনের কথার জবাব না দেওয়ায় তুহিনও চুপসে গেল, কিন্তু মেয়েটার কান্না থামছে না। তুহিন আবারও মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে? তাছাড়া আপনার যদি কোনো সমস্যা হয় তবে আমি আপনাকে সাহায্য করতে পারবো। আপনি নির্ভয়ে বলুন। না, আপনি পারবেন না আমাকে সাহায্য করতে। প্লিজ আমাকে বারবার জিজ্ঞেস করবেন না। আপনি একবার বলে তো দেখুন প্লিজ। তুহিন একটু জোর করতেই মেয়েটা আবারও চুপ হয়ে গেল। মেয়েটা এবার চুপ হয়ে গিয়ে কিছু একটা ভাবলো। তুহিন মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার পরনের কাপড়ও খানিক একটু অন্যরকম। মেয়েটা বোরখা পরে মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছে। আজকাল তো এমন মেয়ে খুঁজেও পাওয়া যায় না, এমন করে পর্দা করা মেয়ে। কিন্তু এই সময় এমন একটা মেয়ে যে কিনা পর্দা করেছে। বিষয়টা খানিক অদ্ভুত লাগলো তুহিনের কাছে। তুহিন মেয়েটাকে নিয়ে খানিক চিন্তা করতেই মেয়েটা তুহিনের হাতে একটা চিরকুট ধরিয়ে দিল। তুহিন চিরকুট পড়তে লাগলো। আমার নাম পায়েল। আমাদের কলেজের একটা পাচার চক্র আমাকে পাচার করে দিচ্ছে। ওই পাচার চক্রের লোকেরা এখানে এই বাসে উপস্থিত আছে। দয়া করে আমাকে সাহায্য করুন। পায়েলের দেয়া চিঠিটা তুহিন পড়তেই পুরো চমকে যায়। তুহিন সবটা এবার বুঝতে পারে। তার মানে এই মেয়েটা পাচার চক্রের হাতে পড়েছে। তুহিন মেয়েটার দিকে দৃষ্টিপাত করে চোখের ইশারায় মেয়েটিকে বলল শান্ত থাকতে। তুহিন বাসের সিটে হেল দিয়ে বসে আপন মনে চিন্তা করতে লাগলো যে এই পায়েলকে কি করে সাহায্য করবে সে। তাছাড়া এতে কি আকাশের কোনো বিপদ হতে পারে? আকাশ আপন মনে বলছে, অপরিচিত একটা মেয়ে বিপদে পড়েছে, আমার দায়িত্ব হলো তাকে সাহায্য করা। কিন্তু অনেক মুভিতে সিরিয়ালে শুনেছি এসব নাকি ট্যাপ। যদি ওকে সাহায্য করতে গিয়ে আমি নিজে ফেসে যাই তখন কি হবে? তুহিন আপন মনে ভাবতে লাগলো, আসলে কি তুহিনের জীবনে পায়েল কোনো বিশেষ বার্তা নিয়ে আসছে নাকি কোনো বিপদ নিয়ে আসছে? তুহিন কিছুই বুঝতে পারছে না। প্রতিটা মানুষ একজনের জীবনে হয় ভালো কিছু নিয়ে আসবে আর না হয় খারাপ কিছু। এখন এই পায়েলের বিপদে পড়া, সেটা কি তুহিনকে ফাঁসানোর কোনো প্ল্যান নাকি অন্য কিছু? সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছে তুহিন। তুহিনকে আপন মনে ভাবনার সাগরে হারিয়ে যেতে দেখে পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলল, আপনি কি কিছু ভাবছেন? না, তেমন কিছু না, প্ল্যান করছি আর কি। ও, তা প্ল্যান করা শেষ হলো? শেষ। যা হবার হবে। আপনাকে আমি সাহায্য করবই করব। আপনি এক কাজ করুন, এখানেই বসুন, আমি আমার সিটে গিয়ে বসছি। তুহিন পায়েলের পাশ থেকে উঠে পড়তে নিতেই পায়েল তুহিনের হাত ধরে ফেলল। আচমকা পায়েল এমন করে তুহিনের হাত ধরবে, বিষয়টা খানিক অপ্রত্যাশিত ছিল তুহিনের কাছে। তুহিন পায়েলের মুখের দিকে দৃষ্টিপাত করতেই পায়েল মৃদু কণ্ঠে তুহিনকে উদ্দেশ্য করে বলল, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলার ছিল। আপনি ফিরে আছেন তো? জি বলুন, কি কথা? না, তেমন কোনো জরুরি কথা না। আপনাকে দেখলাম ওই বোরকা পরা মেয়েটার সাথে কথা বলছেন। তা কি নিয়ে কথা বললেন ওর সাথে? আসলে ভাই, ওই মেয়েটাকে আমার খুব মনে ধরেছে, তাই একটু করে কথা বলছিলাম। ও, মুখ না দেখেই মনে ধরে গেছে? আসলে আমাদের সিঙ্গেল ছেলেদের তো
একদম চালাকি করবে না, ভিতর থেকে যখন প্রাণ ভমরা বেরিয়ে যাবে তখন আর মনে ধরবে না কাউকে। এই কি করছেন ভাই? আমি তো এমনিতেই একটু ঠিক যেটা বলছি সেটা মাথায় ঢুকিয়ে নেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওই মেয়েটার সাথে আর যেন কথা বলতে তোকে না দেখি। আছে ভাই, আর কখনো এমন ভুল হবে না। তুহিন অনেক ভয় ভয় কণ্ঠে লোকটার সাথে কথা বলল। যদিও তুহিন সত্যিকারের ভয় পায়নি, কারণ তুহিন খুব ভালো করে বুঝতে পারছে এই লোকগুলো আসলে কারা। তুহিন খানিক সময়ের জন্য নিশ্চুপ হয়ে একটা প্ল্যান ভাবতে থাকে। বাসটা অনেক দূর চলার পর একটা সাগরের পাড়ে গিয়ে আচমকা থেমে যায়। বাসটার আচমকা থেমে যাওয়ার কারণ কেউ জানে না। তুহিন বাসের পেছনের দিক থেকে উঠে সামনের দিকে আসতেই পায়েল আলতো করে তুহিনের শরের পেছন খামচে ধরতেই তুহিন পায়েলকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো। তাছাড়া হয়তো বাসের কোনো সমস্যা হয়েছে তাই এমন থেমে গেছে। আমি সেই কারণে আপনাকে আটকাইনি। তবে কি কারণে আটকেছেন? সব কিডন্যাপার কিন্তু এখন বাস থেকে নেমে পড়েছে। বুঝতে পেরেছি আমি। আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি নিজেও বাহিরে যাচ্ছি, পরিস্থিতি দেখে আমি ইশারা করলে আপনি বাহিরে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার না ভীষণ ভয় করছে। যদি ধরা পড়ে যাই তবে আমরা দুজনের কেউ বাঁচতে পারবো না। ধরা পড়ে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না, বিধাতা আছেন, উনি আমাদের সাহায্য করবে। আপনি সাবধানে থাকবেন প্লিজ, নিজের খেয়াল রাখবেন। আমি চাই না আমার কারণে আপনার কোনো সমস্যা হোক। পায়েলের কথার বিপরীতে তুহিন মুচকি একটা হাসি দিয়ে বাস থেকে নেমে পড়ল। বাসের ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে। বাসে থাকা সকলেই বাসের সামনে গিয়ে ব্যাপারখানা বোঝার চেষ্টা করতে ব্যস্ত। তুহিন চারিদিকে ভালো করে দেখিয়ে শুনে সিদ্ধান্ত নিল আর আপন মনে বলল, এখনই সঠিক সময়। এই সময়ে যদি আমি সঠিকভাবে কাজটা সম্পন্ন না করতে পারি তবে আর কোনোভাবেই আমি পায়েলকে নিয়ে পালাতে পারবো না। আমাকে এখনই কিছু একটা করতে হবে। তুহিন নিজের ভাবনার মতো পদক্ষেপ নিল। তুহিন দ্রুত বাসের জানালা দিয়ে মুখ তুলে উকি দিয়ে পায়েলকে ইশারা করলো পালাতে। পায়েল নিজেও হয়তো তুহিনের এই ইশারাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তুহিন ইশারা করতেই পায়েল দ্রুত গতিতে বাস থেকে নেমে পড়ল। পায়েল বাস থেকে নেমে পড়তেই তুহিন পায়েলের হাত ধরে সমুদ্রের পার ঘেঁষে দৌড়ে ছুটে পালিয়ে যেতে লাগলো। সোজা পথে পালালে ওই লোকগুলো তুহিন আর পায়েলকে খুব সহজেই পেয়ে যেত। এই কারণে তুহিন বুদ্ধি করে পায়েলকে নিয়ে এই সাগর পার দিয়ে পালিয়ে যেতে নিল। অনেক সময় ধরে দুজন দৌড়ঝাঁপ করার পর একটা পাথরের সামনে গিয়ে পায়েল দুম করে বসে পড়ল। পায়েল বসে পড়তেই তুহিন পায়েলকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, বসে পড়লে কেন? আমি আর হাঁটতে পারবো না, আমার হাত পা বসে যাচ্ছে, আমার হাঁপানি উঠে গেছে। উফ। পায়েল, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কথাটা শোনো। এখন যদি আমরা এখানে থেমে যাই তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। না তুহিন, আমি আর কিছু করতে পারবো না। আমার পক্ষে আর এক পা এগিয়ে যাওয়া সম্ভব নয়। বোঝার চেষ্টা করো একটু। কিন্তু এখন তো আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও। তুহিন পায়েলকে নিয়ে একটা গাছের নিচে বসলো। পায়েল যেমন করে হাঁপাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে সে কখনো এমন করে দৌড়ছুট করেনি, তাই সে হাঁপাতে শুরু করেছে। তুহিন পায়েলের পাশে বসতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে হাঁপাতে হাঁপাতে বলল, এমন করে কি বসেই থাকবে? দেখতে পাচ্ছ না আমার তেষ্টা পেয়েছে? যাও আমার জন্য পানি নিয়ে আসো। এই নির্জন জায়গায় আমি তোমার জন্য পানি কোথায় পাবো? এখানে তো আশেপাশে দেখে কোথাও মনে হচ্ছে না লোকজন আছে। সেসব আমি জানি না, আমার তেষ্টা পেয়েছে, আমার জন্য পানি নিয়ে এসো। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। তুহিন পায়েলের জন্য পানির ব্যবস্থা করতে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। আশেপাশে সমুদ্রের পানি ছাড়া তো আর কোথাও পানির কোনো উৎস দেখতে পাচ্ছে না তুহিন। সমুদ্রের পানি তো এমনিতেই লবণাক্ত, এই লবণাক্ত পানি তো পান করা যাবে না। এখন তুহিন যে কি করবে এই মেয়েটার জন্য কিছুই বুঝতে পারছে না। তুহিন আপন মনে বলতে লাগলো, শালার একই উটকো ঝামেলায় পড়লাম আমি। এখন এই সমুদ্রের পাড়ে আমি কোথা থেকে খাবার পানি নিয়ে আসবো? এই মেয়েটা তো আমাকে দেখছি একটু শান্তিতে থাকতে দিবে না। তুহিন আপন মনে চিন্তা করতে লাগলো, এতদিন ডিসকভারিতে সমুদ্রের পানিকে খাবার পানি করা যেত, ওরকম করে কি কোন রকম ব্যবস্থা করা যাবে? তুহিন নিজের ভাবনা মতো সমুদ্রের পানি দিয়ে খাবার পানি করার ট্রাই করতে লাগলো বাষ্প আকারে। এই প্রজেক্টে তুহিন প্রায় সফল হয়।
তুহিন কিছু সময় পর পায়েলের জন্য খাবার পানি নিয়ে আসে। তুহিন পায়েলের কাছে আসতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, খালি হাতে ফিরে এসেছো? আমার জন্য পানি আনোনি? কেন আনবো না? কথা যখন দিয়েছি তখন পানি নিয়েই আসবো। এই দেখো, তোমার জন্য খাবার পানি নিয়ে এসেছি। সত্যি তুমি আমার জন্য খাবার পানি নিয়ে এসেছো? এই সাগরের বুকে কোথা থেকে এরকম খাবার পানি পেলে তুমি? সেটা জেনে কি করবে তুমি? আগে তোমার তেষ্টা নিবারণ করো। এত কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুহিন পায়েলের দিকে খাবার পানি এগিয়ে দিতেই পায়েল ঢকঢক করে পানি খেতে লাগলো। তুহিন পায়েলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পায়েলের খাওয়া দেখছে। ভীষণ মিষ্টি লাগছে পায়েলকে। এই বোরখার আড়াল থেকে শুধুমাত্র পায়েলের ঠোঁটজোড়া দেখা যাচ্ছে, এর থেকে বেশি কিছু দেখা যাচ্ছে না। পায়েলের ঠোঁটজোড়া দেখেই তুহিনের মনের মাঝে ভীষণ অদ্ভুত আচরণ করে উঠল। কেন যেন নিজের মনের ভেতর তার পায়েলের মুখটা দেখার তীব্র বাসনা সৃষ্টি হলো। তুহিন পায়েলের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলে উঠল, ওমা, আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? পায়েলের কণ্ঠস্বর কানে আসতেই তুহিনের ঘোর কাটে। তুহিন খানিক নড়ে ওঠে পায়েলকে উদ্দেশ্য করে বলে, না, তেমন কিছু না। এমনিতেই তাকিয়েছিলাম তোমার দিকে। এমনিতে মানে? এমনিতে কি কেউ কখনো কারোর দিকে তাকায়? না, সেটা তো তাকাই না, তবে আমি এমনিতেই তাকাই। কোনো বিশেষ কারণের প্রয়োজন পড়ে না। ও আচ্ছা, যাই হোক, রাতে কি আমরা এখানেই? পায়েল কথাটা সম্পূর্ণ করার আগেই তুহিন দুম করে পায়েলের মুখটা বোরখার ওপর থেকে চেপে ধরল। তুহিন পায়েলের মুখটা চেপে ধরে পায়েলকে উদ্দেশ্য করে নিশ্চুপ হতে বলে নিজের কান খাড়া করল। কিছু দূর থেকে কিছু লোকের পায়ের শব্দ আসছে, যেটা সরাসরি এসে তুহিনের কানে এসে বেজে উঠছে। তুহিন বেশ ভালো করে বুঝতে পেরেছে যে এই লোকগুলো কারা হতে পারে, তাই তুহিন আর পায়েল নীরব হয়ে যায়। লোকগুলোর পায়ের শব্দ হারিয়ে যেতেই পায়েল দুম করে তুহিনের হাতে কামড় বসিয়ে দিল। পায়েল তুহিনের হাতে কামড় বসিয়ে দিতেই তুহিন হকচকিয়ে চিৎকার করে ওঠে। তুহিন চিৎকার করে ওঠে নিজের হাত পায়েলের মুখের ওপর থেকে সরিয়ে নিয়ে পায়েলকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হয়েছে? এমন করে কামড়ে দিলে কেন? আমি কি করেছি? কি করেছো মানে? আমাকে কি গাধা পেয়েছো? আমি বুঝি না কিছু। এখানে আবার বোঝা না বোঝার কি আছে? নিজেকে না একদম চালাক ভাববে না। ওই লোকগুলো চলে যাওয়ার পরেও তুমি আমার মুখ চেপে ধরেছিলে কেন? আরে বোকামে, ওই লোকগুলো এখান অব্দি চলে এসেছে, যে কোনো সময় আমাদের কাছে এসে পড়বে। সেই কারণে আমি তোমার মুখ চেপে ধরেছিলাম, যাতে করে ওরা না জেনে যায় যে আমরা এখানে আছি। আচ্ছা, তাই নাকি? নিজেকে না আর চালাক ভেবো না, ওকে? আমি তোমার চাল বুঝতে পেরেছি। আমি আর তোমার সাথে থাকবো না। আরে পায়েল, শোনো আমার কথা। এদিক দিয়ে কোথাও যাচ্ছ তুমি? বিপদ হয়ে যেতে পারে। শোনো আমার কথা। কোনো ইচ্ছা নাই তোমার কথা শোনার। তুমি থাকো, আমাকে একদম ফলো করবে না। পায়েল হন হন করে হেঁটে চলে যায় তুহিনের দিক থেকে অনেক দূরে। তুহিন এত করে বলার পরও পায়েল তুহিনের একটা কথাও শুনল না। নিজের রাগ আর অভিমান নিয়ে সে চলে যেতে লাগলো। পায়েলের এমন রাগ দেখে তুহিন নিজেও খানিক বিরক্ত হলো। তুহিন পায়েলকে উদ্দেশ্য করে আপন মনে বলতে লাগলো, এই মেয়েটা সত্যিই ভীষণ অদ্ভুত। কোনো কারণ ছাড়া নিজেই রাগ করবে, আবার নিজেই চলে যাবে। আমি ওর জন্য এত কিছু করছি, আর ও কি না আমার সাথে এমন রাগ দেখাচ্ছে? ঠিক আছে, চলে যখন গেছো তখন একটু বাদেই বুঝতে পারবে সব। আমি আর কি বলবো। তুহিন নিজের মাথা থেকে পায়েলের চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে হাঁটতে থাকলো। সন্ধ্যা হয়ে আসছে। রাতের মাথা গোজার একটা ঠাঁই করতে হবে, তা না হলে বিপদ। এই সাগর পাড়ে যে কোনো ধরনের বিপদ হতে পারে। আর এখন তুহিন একা, তাই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তুহিন আরো কিছু দূর হেঁটে যেতেই আচমকা তুহিন থমকে দাঁড়ায়। তুহিন অবাক হয়ে গিয়ে তাকিয়ে থাকে। এসব কি দেখছি সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করা দায় হয়ে পড়েছে। তুহিন দেখতে পেল পায়েল মন খারাপ করে বসে আছে আর কান্না করছে। পায়েলকে এমন করে কান্না করতে দেখে তুহিন বিচলিত হয়ে পড়ল। তুহিন দৌড়ে ছুটে চলে যায় পায়েলের কাছে। তুহিন পায়েলের কাছে এসে দাঁড়িয়ে পায়েলকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, এখানে তুমি এমন করে বসে আছো কেন? তো
তো কি করব? এখানে কি আমার আত্মীয় স্বজনেরা আছে নাকি যে তাদের বাড়ি গিয়ে উঠবো? কে আছে বা নেই সেটা আমি কি করে বলবো? আমার উপর তো অযথা অভিযোগ চাপিয়ে দিয়ে চলে এসেছো। তো আমি চলে এসেছি দেখে কি তোমাকেও আমাকে একা ছাড়তে হবে নাকি? একটু আটকালে কি খুব বেশি পাপ হয়ে যেত? হতো। তোমারও তো দেখা উচিত যে বাহিরের একা দুনিয়াটা কেমন। তুমি না সত্যি একটা। পায়েল বসা থেকে উঠে তুহিনের দিকে তেড়ে এগিয়ে এসে তুহিনের বুকের ওপর কিল খুশি মারতে লাগলো। তুহিন পায়েলের এমন সব কাণ্ড দেখে ভীষণ শব্দ করে হাসতে লাগলো। একটা আস্ত পাগলিকে নিয়ে তুহিন যেন পড়েছে মহাবিপদে। রাতটা তুহিন আর পায়েল একসাথে কাটানোর পর সকালবেলা তুহিন পায়েলকে উদ্দেশ্য করে বলল, পায়েল, আমার মনে হচ্ছে এখন আমাদের বাড়ি ফেরা উচিত। ওই লোকগুলো হয়তো এখন অন্য কোথাও চলে গেছে। তুমি বাড়ি ফিরে যাও, আমি বাড়ি ফিরতে পারবো না। পায়েলের কথাটা শুনে তুহিন খানিক অবাক হলো। তুহিন পায়েলের দিকে কৌতূহলী পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আপন মনে বলে উঠল, পায়েল এখন আবার বাড়ি ফিরতে চাইছে না কেন? এত বড় একটা বিপদ কেটে গেছে মাথার উপর থেকে, অতঃপর ও পায়েল কেন বাড়ি ফিরতে চাইছে না? তুহিন আপন মনে অনেক কিছু ভাবতে লাগলো, কিন্তু মাথায় কোনো কিছুই আসছে না তুহিনের। তুহিন আর কিছু চিন্তা করে না পেয়ে পায়েলকে বলল, কেন পায়েল, এখন তো সবকিছু ঠিক আছে। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। যেটা বোঝো না সেটা বলো না। আমার পরিবার কেমন সেটা আমি জানি। আমার পরিবার কখনো মানবে না আমাকে, আর না জায়গা দিবে। কিন্তু কেন? তুমি এমন একটা বিপদে পড়েছিলে, সেসব জানার পর তোমার পরিবার কেন তোমাকে জায়গা দিবে না? সেসব তুমি বুঝবে না। আমি আজ বাড়ির বাহিরে প্রায় 3 দিন, 3টি রাত আমি বাড়ির বাহিরে ছিলাম। কোনো বাবা মা কি মানবে এসব? পায়েলের কথাগুলো শুনে তুহিন অবাক না হয়ে পারল না। তাদের মেয়ে এমন এক বিপদে পড়েছে সেটা জানার পরও কেমন করে তারা তাদের মেয়েকে বুঝবে না, সেটাই মাথায় ঢুকছিল তুহিনের। তুহিন বোকার মতো দাঁড়িয়ে আছে পায়েলের পাশে। পায়েল কান্না করছে খুব। পায়েলের চোখের নোনা জল তুহিনের একদম পছন্দ না, কিন্তু তুহিন এখন পায়েলকে কি করে সান্ত্বনা দেবে? তুহিন চিন্তা করছে আপন মনে, আর ভাবছে যে পায়েল আমার জীবনে হুট করে চলে আসে। পায়েল আসার পর আমার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমি চেয়েছি মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি নিজেই বিপদের মাঝে পড়ে গেলাম। এখন আমি না পারবো এই মেয়েটাকে একা ছাড়তে, আর না পারবো তাকে কিছু বোঝাতে। তুহিন নিজের ভাবনার মাঝে থেকেই নিজে ডিপ্রেশনে চলে যায়। তুহিনকে আনমনে ভাবনার সাগরে পাড়ি জমাতে দেখে পায়েল তুহিনকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি চিন্তা করছো? তেমন কিছু না, এই আর কি করে তোমাকে সাহায্য করব সেটাই ভাবছি। আমাকে তুমি সাহায্য করতে পারবে না। তুমি এক কাজ করো, আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি একা থাকতে পারবো। পাগল হয়ে গেলে নাকি? একা একটা মেয়ে, আমি তোমাকে একা ছাড়বো কি করে? কেন পারবে না আমাকে একা ছাড়তে? এমনিতেই আমাকে সাহায্য করতে এসে বেকার তুমি ফেসে গেছো। এখন আর কিচ্ছু করতে হবে না তোমায়। পায়েল, একটু চুপ থাকো প্লিজ। আমি চিন্তা করে পারছি না কেমন করে তোমাকে ঠিকভাবে বাড়ি দিয়ে আসবো, সেখানে তুমি কিনা এসব কথা বলছো। আমাকে বাড়ি দিয়ে আসতে পারবে না তুমি। যদি আমি পালিয়ে যেতাম কারোর হাত ধরে, তবে বিয়ে করে নিতাম। বিয়ে করে বাড়িতে ফিরলে কেউ কিছু মনে করতো না। মানে এখন বিয়ে করবে কোথা থেকে? তাছাড়া বিয়ে করার জন্য তো ছেলের প্রয়োজন। তোমায় পছন্দের কেউ কি আছে? আমার পছন্দের কেউ থাকলে কি আমি তোমার সাথে থাকতাম নাকি? বোকা বোকা প্রশ্ন করো না তো। মানে কি, তুমি কি আমার সাথে হানিমুন ট্রিপ করতে এসেছো নাকি? বাধ্য হয়ে এখানে আটকে গেছি আমরা। পায়েল আবারও নীরব হয়ে গেল। পায়েলের এই নীরবতার ভাষা তুহিন বুঝতে পারে না, আর না তুহিনের বোঝার কথা। তুহিন খানিক বোকা বনে গেছে। পায়েলকে কি আর বলবে সেটাও তুহিন বুঝতে পারছে না। মিনিট খানেক এমন নিশ্চুপ থাকার পর তুহিন নিজেই পায়েলকে বলল, আচ্ছা পায়েল, এমন করে চুপ করে বসে থাকলে তো কোনো সমাধান আসবে না, তাই না? কি বলবো সেটাই আমি বুঝতে পারছি না। একটা কিছু তো ভেবে বের করতে হবে। তাছাড়া আমার মনে হচ্ছে যে বাড়ি ফিরে গেলে আর সবকিছু খুলে বললে তোমার পরিবার আর আপত্তি করবে না মানতে। তুমি আমার থেকে আমার পরিবারকে চেনো না, সো প্লিজ এসব কথা বলো না। তো এখন কি করব বলো আমায়? যেটা বলবে সেটাই করব। পারবে না, শুধু শুধু এসব কথা বলছো তুমি। পারবো, তুমি বলে তো দেখো। পারবে আমাকে বিয়ে করতে? পারবে নিজের স্ত্রী হিসেবে আমাকে গ্রহণ করতে? বলো পারবে কিনা? পায়েলের আচমকা বলা কথাটা কানে আসতেই তুহিন পুরো থ হয়ে যায়। এমন কথা শোনার জন্য যেন
মোটেও প্রস্তুত ছিল না তুহিন। তুহিন অবাক হয়ে গিয়ে কৌতূহলী চোখে পায়েলের দিকে তাকায়। আচমকা কিছু না বলেই হুট করে বিয়ে? পায়েল তুহিনের চোখ মুখ দেখে বিষয়টা বুঝতে পেরে তুহিনকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এমন করে চমকে উঠলে কেন? আমি তো আগেই বলেছিলাম যে পারবে না। কি আমার কথাটা সত্যি হলো তো? আমি পারবো কি পারবো না সেটা পরের কথা, আমাকে আগে এটা তো ক্লিয়ার করে বলো যে তুমি আমার সাথে মজা করছো, তাই না? তোমার সাথে মজা করতে আমি এখানে বসে নেই তুহিন। আমি সবকিছু ভেবে চিনতে বলছি। আমাকে যদি বাড়ি ফিরতে হয় তবে বিয়ে করে ফিরতে হবে, তা না হলে আমার বাড়ি ফেরা হবে না। কিন্তু পায়েল, ভয় নেই, এই বিয়েটা লোক দেখানো বিয়ে। বাড়ি ফেরার কয়েকদিন পর আমাদের চিরস্থায়ী বিচ্ছেদ হবে। মানে কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বললে আমার জন্য ভালো হতো। পরিষ্কার করেই বলছি, আমাদের বিয়ে তো হবে, কিন্তু সেটা সত্যিকারের না। আমরা জাস্ট সমস্যাগুলো কাটিয়ে উঠে যে যার মতো চলে যাব। কি এবার করতে পারবে আমাকে বিয়ে? বিয়ে করতে পারবো। তুহিনের এই কথাটার প্রতীক্ষায় হয়তো পায়েল এতক্ষণ ধরে ছিল। তুহিনের উত্তর শুনে পায়েল নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে হেসে দিল। তুহিন পায়েলকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, একটা কথা বলতে চাইছি। আমি যে বিয়ে যখন আমাদের হচ্ছে, আমি কি তোমার মুখটা একটু দেখতে পারি? আমার মুখ তো দেখতেই পাচ্ছ, আর কেমন করে দেখতে চাও? হুম, এই বোরখার আড়াল থেকে নয়, আমি তোমার মুখটা আমার চোখের সামনে দেখতে চাই। সেটা কি জরুরি? না দেখে কি বিয়ে করা যায় না? যাই, সমস্যা নেই, আমি এমনিতেই বলছিলাম আর কি। এখন চলো তবে বিয়েটা করে ফেলি। ঠিক আছে, চলো। তুহিন পায়েলকে নিয়ে সোজা চলে আসতে লাগলো শহরের দিকে। পায়েল ও তুহিনের সাথে খুশি খুশি হাঁটছে, কিন্তু কেন যেন তুহিনের মনের মাঝে নানা ধরনের প্রশ্ন ঘুরছে। তুহিন বুঝতে পারছে না এই পায়েলকে বিয়ে করাটা তার জন্য ঠিক হবে কিনা। পায়েল বিপদে পড়েছিল, ঠিক আছে, আজ হয়তো পায়েল তুহিনের জন্য বেঁচে ফিরেছে, কিন্তু প্রশ্ন এখানে একটা যে ওই লোকগুলোর থেকে এত সহজে পায়েলকে কি করে নিয়ে আসতে পারলো সে? আর এই বিয়েটাকে নিয়ে তো তুহিনের মনে 100% রহস্য কাজ করেছে। কারণ পায়েল বিপদে পড়েছে সেটা তার বাবা মা বিশ্বাস করবে না। বিয়ে করে বাড়ি ফিরলে পায়েলের বাবা মা বিশ্বাস করবে। এসব কেমন যেন বড্ড ফিকে লাগছে তুহিনের কাছে। তুহিন পায়েলের সাথে হাঁটছে আর আপন মনে বলছে, পায়েলের কথার মাঝে যদিও কোনো কথা না আমার বিশ্বাস হচ্ছে, আর না কোনো কথার উপর তার ভরসা হচ্ছে, কিন্তু কি করে পায়েলের উপর আমি অবিশ্বাসটা সত্যি করে করব? পায়েলকে সন্দেহ করার আগেই আমাকে প্রপার একটা ক্লু লাগবে, যেটা আমার কাছে নেই। তুহিনকে আবারও ভাবতে দেখে পায়েল খানিক রেগে মেগে তুহিনকে বলে উঠল, তুমি কি এখানে বসে শুধুমাত্র ভাবতেই থাকবে, নাকি আমার কথা মতো কাজটা করবে? আমি তোমার কথা মতোই কাজ করতে চাইছি, কিন্তু পায়েল, আমার না খুব ইচ্ছা করছে যে তোমাকে একটিবারের জন্য হলেও দেখতে। প্লিজ আমাকে অপূর্ণ রেখো না। দেখো, আমাকে না দেখে কি তুমি বিয়ে করতে পারবে না? আমার উপর কি তুমি ভরসা করতে পারছো না? যদি তাই হয় তবে আমি এক্ষুনি তোমাকে নিজের মুখ দেখাবো। আরে না না, ঠিক আছে, লাগবে না মুখ দেখা, আমি এমনিতেই না দেখেই তোমাকে বিয়ে করব। চলো আমার সাথে। তুহিন পায়েলের হাত ধরে পায়েলকে নিয়ে সোজা চলে যায় মন্দিরে। মন্দির ছাড়া তো পায়েলকে বিয়ে করতে পারবে না তুহিন। তাছাড়া যদিও তাদের এই বিয়েটা মিথ্যে একটা নাটক মাত্র, কিন্তু সত্যিকার অর্থ তো হলো এই যে বিয়ের সম্পর্ক সৃষ্টি কোনো ছেলে খেলা নয়। বিয়ে হলো প্রতিটা সম্পর্কের মাঝে থাকা এক পবিত্রতম বন্ধন। এই বন্ধনটা প্রতিটা সম্পর্ককে আরো গভীর করে থাকে। দুটি অপরিচিত লোকের মাঝে মনের গীত বন্ধন তৈরি করে এই বিয়ে নামক শব্দটা। তুহিন পায়েলকে বিয়ে করে ফেলে। বিয়ে শেষে তুহিন আর পায়েল কাজে অফিস থেকে বেরিয়ে পড়তেই পায়েল তুহিনকে অবাক করে দিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলে, দাঁড়াও তুহিন, কোথায় যাচ্ছ এখন? কোথায় আবার? তোমাকে বাড়ি দিয়ে আসতে হবে না বুঝি? বাড়ি তো দিয়ে আসবে, কিন্তু তার আগে আমাকে দেখবে না? পায়েলের কথাটা শুনতেই তুহিন ভীষণ রকম বিষম খেয়ে উঠল। তুহিন তো এটাই চাইছিল যে যে করেই হোক পায়েলকে একটিবার চোখের দেখা দেখবে সে, কিন্তু পায়েল এমন করে আচমকা নিজেই বলবে তুহিন কি তাকে দেখার কথা, সেটা যেন তুহিন মোটেও প্রত্যাশা করেনি। তুহিন পায়েলের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে।
পায়েল নিজের মুখের ওপরে থাকা মুখোশটা টেনে খুলে ফেলতেই তুহিনের চোখ জোড়ার সামনে পায়েলের মুখটা উন্মুক্ত হলো। পায়েল তুহিনের সামনে নিজের মুখটা উন্মুক্ত করতেই তুহিন পুরো থ হয়ে যায়। এতটা সুন্দরী পায়েল, সেটা যেন তুহিনের কল্পনার বাহিরে ছিল। তুহিনের ভাবনার থেকেও পায়েল কয়েক শতগুণ বেশি সুন্দরী। তুহিন পায়েলের দিকে তাকিয়ে আপন মনে বলে উঠল, বাহ, চমৎকার। আমার পুরো জীবনে দেখা শ্রেষ্ঠ কোনো সুন্দরী হলো এই পায়েল। বিধাতার পরম যত্ন ছাড়া এমন মেয়ে পৃথিবীর বুকে কোনোভাবেই আসা সম্ভব নয়। পায়েল, তোমাকে নিয়ে আমি যেটাই ভাবি না কেন, তোমাকে নিয়ে আমি যেটাই কল্পনা করি না কেন, তোমার এই রূপকে নিয়ে আমি যেটাই বলি না কেন, সেটাই বড্ড কম মনে হবে। তুহিন পায়েলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। পায়েলের দিক থেকে নিজের চাহনি হয়তো সে কখনো সরাতেই পারবে না। পায়েল তুহিনকে ক্রাশ খেতে দেখে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে হেসে ফেলল। পায়েল হেসে ফেলে তুহিনকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? এমন করে আমার দিকে হা করে তাকিয়েছো কেন? সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। কেন বিশ্বাস করতে পারছো না? আমাকে দেখতে কি খুব বেশি খারাপ লাগছে? পায়েল, সে কথা বলো না। তুমি হলে আমার দেখা এই পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী নারী। তোমাকে দেখার পর আমার মনের মাঝে অদ্ভুত অনুভূতির জন্ম হয়েছে। ইস, এমন করে কথা বলো না প্লিজ। তুমি হয়তো ভুলে গেছো যে আমাদের বিয়েটা হলো কন্ট্রাক্টের বিয়ে। এই বিয়েতে সত্যি বলতে কিছুই নেই। পায়েলের কথাটা শুনে তুহিনের ঘোর কাটল। সত্যিই তো, পায়েলের সাথে তুহিনের তেমন কোনো বিশেষ সম্পর্ক নেই। তাছাড়া তুহিন নিজেও জানে পায়েল আর তুহিনের এই সম্পর্কের মাঝে সত্যি বলতে কিছু নেই। সমস্যা থেকে বাঁচার জন্য পায়েল তুহিনকে বিয়ে করে। পায়েলের কথা শোনার পর তুহিন নিজের মাথাটা নিচু করে ফেলে। আপন মনে তুহিন বলে উঠল, ছি ছি, এসব কি চিন্তা করছি আমি? এই পায়েল আমার একজন বন্ধুর থেকে বেশি আর কিছু না। আমি অযথা ওকে নিয়ে চিন্তা করছি আর ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমার মাথা থেকে এসব চিন্তা বাদ দিতে হবে। তুহিনকে এমন করে চিন্তা করতে দেখে পায়েল তুহিনকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা, তুমি এমন করে বারবার আপন মনে কি ভাবছো? কোথায়? ও সরি, তেমন কিছু না। আচ্ছা, বাড়ি যাবে না? বাড়ি তো যাব, কিন্তু তুমি যেমন করে ভাবনার মাঝে বারবার হারিয়ে যাচ্ছ, এমন করলে আমি কি করে বাড়ি ফিরবো? আচ্ছা চলো, তোমাকে বাড়ি দিয়ে আসছি। তুহিন গাড়ি নিয়ে পায়েলকে নিয়ে পায়েলের বাড়ির দিকে রওনা দিল। গাড়ির মধ্যে পায়েল আর তুহিন একসাথে বসে অনেক কথা বলল। দুজন খুব ভালোভাবে কথা বলছে। তাদের দুজনের কথার মাঝে কোনো অতৃপ্তি নেই, কিন্তু কোথায় যেন তুহিন নিজের মাঝে অনেকটা অপূর্ণতা লক্ষ্য করছে। পায়েল নিজেও এটা নোটিস করল যে তুহিনের মাঝে কিছু একটা অপূর্ণতা রয়েছে, কিন্তু সত্যি বলতে তুহিনের মাঝে পায়েলকে নিয়ে কি অপূর্ণতা সৃষ্টি হয়েছে সেটাই পায়েল বুঝতে পারল না। পায়েল তুহিনকে নিয়ে নিজের বাড়ি ফিরতেই পায়েলের বাবা মা চলে আসলো তাদের বাড়ির মূল ফটকে। তুহিন পায়েলকে নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। পায়েলের বাবা তুহিনকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, এই ছেলে, তুমি কে? আর আমার মেয়ের সাথে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, আমি পায়েলকে। তুহিন সম্পূর্ণ কথাটা বলার আগেই পায়েল তুহিনের পাশ থেকে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, এ হলো তুহিন, আমার স্বামী। আমি তুহিনকে বিয়ে করেছি বাবা। পায়েলের কথাটা শোনার জন্য যেন তার বাবা মোটেও প্রস্তুত ছিল না। পায়েলের বাবা পায়েলের কথাটা শোনা মাত্রই হুঙ্কার দিয়ে বলে উঠল, সেট আপ, এখানে কি সার্কাস চলছে? কাউকে কিছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে গেছিস, 3 দিন পর আবার মুখ কালো করে আজ বাড়ি এসে বলছিস বিয়ে করেছিস। বাবা, তুমি রেগে যেও না। তুমি চিৎকার করলেই সত্যিটা মিথ্যা হয়ে যাবে না, আর মিথ্যেটা সত্যি হবে না। আমি তুহিনকে বিয়ে করেছি, ও আমার স্বামী। না, এটা হতে পারে না। আমি তোর ভালো ঘরে বিয়ে দেব, এমন জাতপাত নেই। এমন একটা ছেলের সাথে আমি আমার মেয়ের জীবনকে জড়াতে দেখতে পারবো না। বাবা, সেটা তোমার সমস্যা। আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছি। তুহিনের জায়গায় আমি আর অন্য কাউকে কল্পনাও করতে পারবো না। পায়েল নিজে বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পায়েলের বাবা মোটেও তুহিনকে পছন্দ করছে না। তিনি সাফ জানিয়ে দিয়েছে যে কখনোই তুহিনকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নেবেন না।
পায়েল নিজের বাবার সাথে অনেকটা সময় ধরে তর্ক বিতর্ক করলো। তুহিন, পায়েল আর পায়েলের বাবার মাঝে এমন ঝগড়া দেখে মৃদু মলিন কণ্ঠে পায়েলের বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল প্লিজ, আপনি এমন করে রেগে যাবেন না। আমার একটি কথা শুনুন দয়া করে। এই ছেলে, তুমি কি কথা বলবে? তোমার জন্যই আজ আমার মেয়ে আমার সাথে তর্ক করছে, আমার সাথে ঝগড়া করছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমরা চাইনি আপনাদেরকে ঠকাতে। আমরা চেয়েছি আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে, তাই আপনাদেরকে না জানিয়েই বিয়েটা করে ফেলতে হলো। আমাদের দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। না, আমি পারবো না তোমাদেরকে ক্ষমা করতে। তাছাড়া তোমাকে তো ক্ষমা করার প্রশ্নই আসছে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন পিতা হয়ে আপনার সন্তানদেরকে দূরে ঠেলে দিতে চাইছেন, তখন আর কি বলবো। চলে যাচ্ছি আঙ্কেল, দোয়া করবেন আমাদের জন্য। তুহিন অতি ভারী কণ্ঠের সাথে কথাগুলো পায়েলের বাবাকে বলল। পায়েলের বাবা নিজের মনকে যতটা সম্ভব শক্ত করে রেখেছে, কিন্তু এখন যেন তুহিনের কথায় পায়েলের বাবা গলে যাচ্ছে। সন্তান সবসময় পিতা মাতার কাছে ক্ষমা প্রার্থী হয়ে থাকে, আর সন্তান যখন পিতা মাতার কাছে ক্ষমা চায়, তখন পিতা মাতা তাদেরকে বেশি সময় ক্ষমা না করে থাকতে পারে না। পায়েলের বাবার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছে। তুহিন পায়েলের হাত ধরে পায়েলের বাড়ি থেকে বেরিয়ে যেতে নিতেই পায়েলের বাবা পেছন থেকে তুহিনকে উদ্দেশ্য করে খানিক চিৎকার করে বলে ওঠে, এই ছেলে, ওখানেই দাঁড়া। কোথায় আছিস তুই? জি আঙ্কেল, চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। আপনি তো আপনার সন্তানদের বাড়ি থেকে বের করে দিলেন, তাই না? না, বের করে দেয়নি। আয় বাড়ির ভেতরে। না আঙ্কেল, আমি চাই না আপনি আমাদের উপর রেগে থাকুন আর নিজের মতের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে বাড়িতে জায়গা দিন। আমরা ভুল করেছি, আমাদের সাজা পাওয়ার প্রয়োজনীয়তা আছে। তুহিনের কথাগুলোতে পায়েলের বাবা খুব করে ইমপ্রেস হয়েছে। পায়েলের বাবা নিজের বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে তুহিনকে জড়িয়ে ধরে। এক মুহূর্তেই তুহিন পায়েলের বাবাকে বশ করে ফেলেছে। এই বশ করার পেছনে কোনো স্বার্থ নেই, আছে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা এই সমাজে এখন আর তেমন একটা দেখতে পাওয়া যায় না। তুহিন নিজের সরলতা দিয়ে পায়েলের বাবার মন জয় করে ফেলেছে। পায়েলের বাবা তুহিনকে জড়িয়ে ধরে তুহিনের উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কলেজের টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। কখনো আমার মেয়েটাকে কষ্ট দিও না। জি না আঙ্কেল, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে আগলে রাখার। কখনো কোনো কষ্ট ওকে এসে স্পর্শ করতে পারবে না। এটাই তো চাই আমি, আমার মেয়েটা সবসময় সুখে থাকুক, যেখানে সে সত্যিকারে অর্থে সুখী। পায়েলের বাবা পায়েল ও তুহিনকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তুহিন মনে মনে খুশি, কারণ তুহিন নিজের কথা রাখতে পেরেছে। পায়েলকে অতঃপর একদম ঠিকভাবে তার পরিবারের কাছে নিয়ে আসতে তো পেরেছি, সেই সাথে পায়েলের ঠাঁই তার বাড়িতেও করতে পেরেছে। তুহিন পায়েলের বাড়িতে প্রবেশ করতেই তুহিনের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। এত বড় বাড়ি পায়েলের, এত সুন্দর বাড়ি তুহিন এর আগে কখনো কোথাও দেখেনি। তুহিন চোখ বুড়ি ভালো করে চারপাশ দেখে নিচ্ছে। নিজের ভেতর ভালোই প্রশান্তি অনুভব করছে তুহিন। রাতের খাবার টেবিলে বসে তুহিন খাবার খেতে নিলেই পায়েলের মা এসে আচমকা তুহিনকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি বাবা, আমাদের বাড়িটা তোমার কাছে কেমন লাগলো? জি আন্টি, ভালোই লেগেছে। তাছাড়া আপনাদের এত বড় বাড়ি ভালো না লাগবে এমনটা কখনো কি হতে পারে? সেটাই তো বলছি তোমাকে, তোমাদের মতো গরিব ঘরের ছেলেদের তো একটাই স্বপ্ন হয়, বড় একটা বাড়ি। আজ তোমার সেই স্বপ্নটাও পূর্ণ হলো, কি বলো? তুহিনের হাস্যোজ্জ্বল মুখটা পায়েলের মায়ের কথা শোনার পর কেমন যেন মলিন হয়ে গেল। তুহিন বুঝতে পারলো না যে পায়েলের মা তার প্রশংসা করলো নাকি অপমান। তুহিন তবুও নিজের ঠোঁটের উপর হাসি ধরে রাখলো। তুহিনের ঠোঁটের উপর এমন হাসির ঝলকানি দেখে পায়েলের মায়ের মোটেও ভালো লাগলো না। উনি আরো বেশি বিরক্ত হয়ে গিয়ে তুহিনকে আবারও বলল, আচ্ছা বাবা তুহিন, তোমাকে তো আরো একটা কথা বলা হয়নি। কি কথা আন্টি, বলুন না, আমি শুনছি। না মানে কি করে যে বলি, কথাটা বলতেও আমার লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না। না আন্টি, এত দ্বিধা করবেন না, আমি তো আপনার ছেলের মতোই। বলুন না কি বলতে চাইছেন। না মানে আমি বলতে চাইছিলাম যে আমাদের বাড়িতে একটা রীতি আছে যে গরিবদের সাথে আমরা একসাথে বসে খাবার খাই না। তুমি তো বাবা। পায়েলের মাকে আর কিছু বলতে হলো না। তুহিন এবার
পায়েলের মায়ের চোখের ওপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। বুকের ভেতর কেমন যেন অদ্ভুত আচরণ করে উঠল। অদ্ভুত ব্যথা হচ্ছে হৃদয়। তুহিন মাথাটা নিচু করে মলিন কণ্ঠে বলল, আমি বুঝতে পেরেছি আন্টি, আপনি কি বলতে চাইছেন। সমস্যা নেই, আমি না হয় পরে এসে খেয়ে যাব। না না, পরেই সে কেন, তুমি ফ্লোরে বসেও খেতে পারো কাজের লোকদের সাথে। কিন্তু কথা হচ্ছে, আমাদের বাড়ির কাজের লোকেরা তোমার সাথে বসে খাবার খাবে তো? ও আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তবে বাহির থেকে খেয়ে নিব। ওমা, সেটা কি করে হয়? তুমি আমাদের বাড়ির জামাই, তুমি বাহিরে খেলে লোকে কি বলবে? তাছাড়া আমাদের মান সম্মান বলতে তো কিছু আছে নাকি? আন্টি ক্ষমা করবেন, আমি আপনার কোনো কথার মানেই বুঝতে পারছি না। দয়া করে একটু পরিষ্কার করে বললে ভালো হতো। জানো তো বাবা, ছোট লোকদেরকে নিয়ে এই এক জ্বালা। এরা না কোনো কথার মানে বোঝে আর না কিছু বোঝার চেষ্টা করে। তুমি আবার মাইন্ড করো না, কথাটা তোমাকে বলিনি। না বুঝেছি আন্টি আমি। শোনো বাবা, পায়েলের বাবা এখনই খেতে আসবে, তাই তুমি এখন একটু উঠে যাও। কাজের লোক খেয়ে নেওয়ার পর খেতে এসো কিচেনে, ওকে? ঠিক আছে আন্টি, আমি আসছি। তুহিনের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে। বুকের মাঝে থাকা কষ্টটা যেন আরো তীব্র আকার ধারণ করেছে তার। এমন ভাবেও কেউ কাউকে অপমান করতে পারে, সেটাই তুহিনের বিশ্বাস হচ্ছে না। তুহিন বসা থেকে উঠে চলে যায় রুমে। রুমে এসে তুহিন সোফার উপরে বসে নিজেকে আর সামলাতে না পেরে কান্না করে ফেলল। এই সমাজের লোকেরা এমন কেন হয়? 2 দিনের জীবনে এত অহংকার কিসের? তুহিন কান্না করে করে নিজেকে নিজেই বলতে লাগলো, বাস থেকে শুরু হয়েছে এসবের, আর আজ সেখান থেকে গল্প এখান অব্দি। আমাকে বারবার করে ছোট করা হচ্ছে, তবু আমি নিশ্চুপ হয়ে আছি। পায়েলকে আমি পছন্দ করি, ওকে না দেখে ওর প্রতি একটা টান আমার মাঝে তৈরি হয়েছে। তাই বলে এখন পায়েলের পুরো পরিবার আমাকে ছোট করবে? আমি তো তাদের থেকে কিছুই চাইনি, তবু আজ তারা আমাকে এমন করে ছোট করলো। তুহিনের বুক ফিটে কান্না আসছে। এতটা অসহায় এর আগে কখনো অনুভব করেনি তুহিন। খাবার পাতে বসে অপমানিত হবার থেকে ছোট কিছু আর হতে পারে না। তুহিন কান্না করছে আর চোখের জল মুছতেছে। মিনিট খানেকের মধ্যে পায়েল একটা মিনিট টপ করে তুহিনের সামনে এসে দাঁড়ায়। তুহিন কান্না ভেজা চোখে পায়েলের দিকে দৃষ্টিপাত করতেই তুহিন চমকে ওঠে। এ কোন পায়েলকে দেখছি সে? নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারছে না তুহিন। বোরখা পরা মেয়েটার বোরখার আড়ালে এই রূপ। পায়েলের দিকে হা করে তাকাতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলল, এমন করে বাচ্চাদের মতো করে কান্না করছো কেন? কি হয়েছে? না কিছু হয়নি, এমনিতেই কান্না করছিলাম আর কি। এমনিতেই মানে? কিছু না হলে কি কেউ এমনি এমনি কান্না করে? আরে তেমন কিছু না, আমার চোখে কিছু একটা পড়েছিল তাই আর কি। ও আচ্ছা, শোনো, আমি তোমাকে খুঁজতেছিলাম। কোথায় ছিলে তুমি? এই তো এখানেই ছিলাম। কেন খুঁজতেছিলে? আমার জুতো জোড়া না পলিশ করার দরকার ছিল, একটু পলিশ করে দিবে? পায়েলের কথাটায় আরো কয়েক গুণ বেশি আঘাত করলো তুহিনের মনে। তুহিন পায়েলের দিকে অবাক চোখে না তাকিয়ে থাকতে পারল না। মানুষ এমন করে বদলে যায় কি করে? পায়েলও এমন ব্যবহার করতে পারে তার সাথে? সেটা যেন বিশ্বাস হচ্ছে না তুহিনের। তুহিন পায়েলের দিকে হা করে তাকিয়ে থাকতে পায়েল আবারও তুহিনকে উদ্দেশ্য করে বলল, কি হলো? তাকিয়ে আছো কেন? আমি কি বললাম কথা কানে যায় না? পায়েল, আমি তোমার জুতো পালিশ করব? মানে এসব কি আমার কাজ? তো কার কাজ? তাছাড়া নিজের কাজ নিজে করলে কি পাপ হয় নাকি? একটু কাজের কথা বললাম বলে আমাকে কথা শোনালে তুমি? না না সরি, আমার বুঝতে ভুল হয়েছিল। দাও তোমার জুতো, আমি পালিশ করে দিচ্ছি। না থাক, আর করতে হবে না। একটু পলিশ করে দিতে বলেছি, আমাকে এমন করে কথা শোনানোর পর আবার বলছো করবে? থাক, তার থেকে বরং আমি এমন জুতো পরেই বাইরে যাই। আহা বললাম তো সরি। বলো না কোথায় আছে তোমার জুতো, আমি পালিশ করে দিচ্ছি। কোথায় আবার? আমার পা দেখছো না? এই যে আমার পায়েই তো পড়ে আছি। তুহিন পায়েলের জুতোর দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যপূর্ণ হাসি নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে পায়েলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তুহিন পায়েলের সামনে হাঁটু গেড়ে বসে পড়তেই পায়েল তুহিনের রানের উপর নিজের পা তুলে দিল। তুহিনও বিন্দু মাত্র প্রতিবাদ না করে নীরবে পায়েলের পায়ের জুতো পালিশ করে দিল। পায়েলের জুতো পালিশ হয়ে যাওয়ার পর তুহিন উঠে দাঁড়াতেই পায়েলের বাবা এসে হাজির। পায়েলের বাবা এসে তুহিনকে ফ্লোরে বসে
আর হাতে জুতো পালিশ করার জিনিসগুলো দেখে ভীষণ অবাক হয়ে বলল, এ মা, এসব কি করছো? মানে তুমি ঘর জামাই হয়ে এখন ঘরের মাঝে ব্যবসা শুরু করে দিয়েছো? না আঙ্কেল, ব্যবসা শুরু করব কেন? আমি ব্যবসা করতে আসিনি তো, নিজের কাজ নিজে করছিলাম। ও যাক, ভালো। এমনিতেও বসে থেকে তো কোনো লাভ নেই, আমাদের ঘরে টুকটাক কাজ করলে তোমারও ভালো লাগবে। জি আঙ্কেল। আচ্ছা জামাই, এই নাও তোমার জুতো জোড়া, একটু পালিশ করে দাও। আসলে অফিস যেতে হবে তো, ভালো করে পালিশ করতে পারলে হাত খরচের টাকাও পাবে। করো না একটু। তুহিন এবার আর না অবাক হয়ে পারল না। পায়েলের বাবাও অবশেষে তুহিনের সাথে এমন কথা বলল। তুহিন এই বাড়িতে হয়তো ঘর জামাই হয়েছে, কিন্তু আসল সত্যি তো অন্য কিছু, যেটা এখনো কেউ জানে না। তুহিনকে প্রথমে পায়েলের শাশুড়ি, আর তারপর নিজের স্ত্রী, আর তারপর পায়েলের বাবা, এই পরিবারের কেউই ছাড়ছে না তুহিনকে অপমান করার প্রতিযোগিতায়। তুহিন কিছু বুঝে ওঠার আগেই এমন সব সারপ্রাইজ সে পাচ্ছে, যেটার জন্য তুহিন কোনোভাবেই প্রস্তুত ছিল না। তুহিন আর কিছু বলল না, নীরবে পায়েলের বাবার জুতা পালিশ করে দিল। তুহিন জুতো পালিশ করার পর পায়েলের বাবা খুশি হয়ে গিয়ে তুহিনকে 100 টাকা দিয়ে চলে যায়। তুহিনও মুচির মতো করে টাকাটা নিজের পকেটে গুজে নেয়। রাতের দিকে পায়েল বিছানায় শুয়ে আছে। তুহিন রুমে আসতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলে, ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ো। আমাদের সম্পর্কের বিষয় তো তুমি অবশ্যই অবগত আছো। ওয়েট পায়েল, আমি কি এখানে অপমানিত হবার জন্য এসেছি, নাকি তোমাকে সাহায্য করার জন্য এসেছি? কোনটা? আমাকে সাহায্য করতেই এসেছো, কিন্তু সেটার প্রয়োজন তো শেষ। এখন কেন আমার বাড়িতে পড়ে আছো? আমি তোমার বাড়িতে নিজের ইচ্ছায় বা নিজের স্বার্থে পড়ে নেই। আমার এখন সত্যি মনে হচ্ছে যে আমি এখানে এসে ফেঁসে গেছি। বাজে কথা বন্ধ করো, যাও এখন আমার সামনে থেকে। আমি এখন ঘুমাবো। এখন তো ঘুমেই ধরবে, কারণ আমাকে তো ব্যবহার করা শেষ। এখন আর আমার সাথে কথা বলারও কোনো প্রয়োজন নেই। তুহিন, নিজের লিমিট ক্রস করো না। আমি তোমাকে বারবার করে বারণ করছি যে আমাকে বিরক্ত করো না। আমি তোমায় বিরক্ত করছি না, তোমাকে কাছ থেকে চিনেছি, এবার সেটাই বলছি। উফ তুহিন, তোকে আমি। পায়েল চিৎকার করে উঠে আচমকা দুম করে তুহিনের গালের ওপর একটা থাপ্পড় বসিয়ে দিল। পায়েল তুহিনের গালের ওপর সর্বশক্তি দিয়ে থাপ্পড় মারতেই তুহিন ভীষণ অবাক হয়ে গিয়ে নিজের গালের ওপর হাত রেখে পায়েলের দিকে দৃষ্টিপাত করল। পায়েল আজ পরম যত্নে তুহিনকে নিজের জায়গাটা চিনিয়ে দিল। তুহিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে গড়িয়ে পড়তেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলল, আমি এই কারণেই তোকে বারণ করেছিলাম আমার সাথে তর্ক না করতে। আমার কথা তো শুনবি না। এবার বোঝ কি করতে পারি আমি। বাহ, অসাধারণ প্রতিদান দিলে তুমি। আমাকে সবাই অপমান করেছে, এটাতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেলাম তোমার এই ব্যবহারে। কষ্ট? মাই ফুট। ঘর জামাই হয়ে মেরুদণ্ডহীন হিসেবে নিজেকে প্রমাণ করে দিয়েছিস, এটাই তো যোগ্য প্রতিদান। না পায়েল, আমি মেরুদণ্ডহীন না। আজ আমি এখানে অপমানিত হয়ে পালিয়ে যাব না। যতদিনে না বিচ্ছেদ হচ্ছে ততদিন আমি এই বাড়িতেই থাকবো আর প্রমাণ করব আমার মেরুদণ্ড আছে কিনা। আমিও দেখি তোর ক্ষমতা কত। ঠিক আছে, সবকিছুর প্রমাণ আমি দিব। একটা কথা পায়েল, আমি তোমায় মন থেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আফসোস তুমি আমার ভালোবাসা পাবার যোগ্য না। তোর ভালোবাসা আমার চাইও না। তোর মতো একটা ছোট লোকের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। ঠিক বলেছ, আজ তোমার সময়, ভালো সময় তোমার চলছে, কিন্তু ভয়ের কারণ নেই। আমারও সময় আসবে, তখন এই দিনটার জন্য আফসোস করবে তুমি। আরে দেখা যাবে, যত সব। এসব ছোট লোকের দৌড় আমার জানা আছে। তুহিন আর কোনো প্রকার তর্ক বিতর্ক করল না। নিজের বুকের মাঝে কষ্ট ধারণ করে তুহিন হনহন করে বেরিয়ে যায় পায়েলের রুম থেকে। তুহিন আজ যে কষ্টটা পেয়েছে সেটা কোনো কিছুতেই মুছে যাওয়ার নয়। তুহিন ছাদে চলে এসে ছাদের এক প্রান্তরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ছেলেরা কাঁদে না। যখন কোনো ছেলে কাঁদে তখন বুঝে নিতে হবে তার হৃদয়ের মাঝে আর আঘাত সহ্য করার ক্ষমতা নেই। প্রকৃতি নিজেও পুরুষের চোখের জলের দাম দিয়ে থাকে। তুহিন কান্না করছে। প্রিয়জনের থেকে অপমানিত হবার পর কতটা আঘাত বুকের বাম পাশে লাগে এটা সবাই বুঝে না। তারাই বোঝে যারা এই আঘাত নিজের বুকের বাম পাশে পেয়েছে।
তুহিন নিজের চোখের জল মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সারা রাত তুহিন পায়েলের বাড়ির সামনে বসে থাকে। পরদিন সকালে তুহিন পায়েলের বাড়ির সামনে থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে সে বা কি করবে কিছুই তুহিন জানে না। তুহিন নিজের মতো পথে পথে ঘুরে ফিরছে আর বিধাতার কাছে প্রার্থনা করছে কোনো একটা ব্যবস্থা তার হয়ে যাক। কথায় আছে না, বিধাতা যখন সহায় হয় তখন কাউকে আর তার সফলতা নিয়ে চিন্তা করতে হয় না। কথাটা সত্যি। তুহিন দেখতে পেল একটা বিশাল বড় অফিসের সামনে একটা চাকরির বিজ্ঞপ্তি ঝুলছে। তুহিন আর কাল বিলম্ব না করে চলে যায় ইন্টারভিউ দিতে। তুহিন ইন্টারভিউ দিতে গিয়ে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে চাকরিটা যেন হয়ে যায়। ইন্টারভিউ শেষে অফিসের বস তুহিনকে বলে, আচ্ছা মিস্টার তুহিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সারা রাত ঘুমাননি। কেন, কোনো সমস্যা হচ্ছে কি? বসের কথাটা শুনে তুহিন নিজের কান্না থামাতে পারল না। তুহিন ছোট বাচ্চার মতো কান্না করে দিয়ে বসকে সবকিছু খুলে বলল। বস তুহিনের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। এই সমাজে এখনো এমন কিছু হতে পারে, এটা ভাবতেই বসের মাথা ঘুরতে থাকলো। বস তুহিনের সব কথা শুনে তুহিনকে সান্ত্বনা দিয়ে বলল, আর চিন্তা করবেন না, আপনার চাকরিটা হয়ে গেছে। আগামীকাল থেকে আপনার জয়েন। এই নিন আপনার ফ্ল্যাটের চাবি আর অগ্রিম কিছু টাকা। ধন্যবাদ স্যার, আপনি আমার যেই উপকার করেছেন তা সত্যি আমার আপন ভাই হলেও হয়তো করতো না। আরে কি যে বলেন, আপনার যোগ্যতা আছে, আপনি আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, এতে ধন্যবাদের কিছু নেই। তুহিন বসের ক্যাবিন থেকে বেরিয়ে নিজের নতুন ফ্ল্যাটে চলে আসে। আজ থেকে তুহিনের ঘুরে দাঁড়ানোর সময়। রাতের দিকে তুহিনের ফোনে তার স্ত্রী পায়েলের কল চলে আসলো। তুহিন পায়েলের কলটা পিক করতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলল, কি রে ছোট লোকের বাচ্চা, আজ সারাদিন কোথায় ছিলি তুই? বাড়িতে যে এত এত কাজ পড়ে আছে সেসব কে করবে? ওয়েট, আপনি কাকে কল করেছেন? কাকে কল করেছি মানে? আমার সাথে ন্যাকামো হচ্ছে? একটা থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি? ও শাট আপ, আমি আপনাকে চিনি না, দয়া করে আমাকে আর কল করবেন না। পাগল হয়ে গেছিস নাকি? মনে হচ্ছে আমার কথা ভুলে গেছিস। আমি পায়েল, এবার মাথা ঠিক হয়েছে? সরি, আমি কোনো পায়েলকে চিনি না, দয়া করে আমাকে আর কখনো বিরক্ত করবেন না। তুহিন নিজের কথাটা শেষ করতেই পায়েলের মুখের উপর ফোনটা কেটে দিল। পায়েল তুহিনের এমন আচরণ দেখে পুরো থ হয়ে যায়। তুহিন হঠাৎ করে এতটা বদলে গেল কি করে, সেটাই পায়েল বুঝতে পারছে না। পায়েল নিজের কানের ওপর থেকে ফোনটা নামিয়ে রাখলো। ওইদিকে তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলল, আমি তো মন থেকে ভালোবেসেছিলাম, তুমি নিজে আমার মনটাকে ভেঙে দিয়েছো। আমি আর কখনো তোমাকে নিজের করে পেতে চাইবো না। তুহিন ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তুহিন অফিসে এসে মন দিয়ে কাজ করতে লাগলো। তুহিনের প্রথম দিনের কাজেই অফিসের বস তুহিনের কাজে মুগ্ধ হয়ে গেল। অফিসের বস কখনো ভাবেনি তুহিন এতটা ভালো কাজ করতে পারে। তুহিনের ফাইল দেখে বস তুহিনকে ডেকে পাঠায়। তুহিন বসের ক্যাবিনে আসতেই বস তুহিনকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলে, বাহ, আপনি তো চমৎকার কাজ করেছেন তুহিন সাহেব। আমি কল্পনাও করতে পারিনি যে এত ভালো কাজ করতে পারেন। আসলে বস, আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে চাই। আমি কখনো চাই না আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয়ে যাক। গুড, আমি আপনার কাজে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ মিস্টার তুহিন, কিপ ইট আপ। ওকে স্যার। তুহিন বসের ক্যাবিন থেকে বেরিয়ে চলে আসলো নিজের ডেস্কে। অতঃপর কাজ করা শুরু করলো। কাজ শেষ করে বিকেলের দিকে তুহিন অফিস থেকে বেরিয়ে আসতেই তুহিনের সামনে চলে আসলো পায়েল। পায়েল তুহিনের সামনে এসে দাঁড়িয়ে তুহিনকে স্যুট পরা অবস্থায় দেখে ভীষণ কৌতূহলী কণ্ঠে বলল, এ কি, তুই এখানে স্যুট পরে দাঁড়িয়ে আছিস কেন? এই জামা কোথায় পেয়েছিস? কোথায় মানে? আমি এই অফিসে চাকরি করি। আর হ্যাঁ, আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। নিজের লিমিটে না থাকলে আমি বাধ্য হব আপনাকে ভদ্রতা শেখাতে। মানে? এই তুহিন, আচ্ছা সরি, তুমি এখানে চাকরি করছো কেন? আর আমাদের বাড়িতে এবার কেন যাচ্ছ না? আপনাদের বাড়ি কেন যাব? তাছাড়া আপনার বাড়িতে আমার কি কাজ? কি কাজ মানে? তুই সেই বাড়ির জামাই? প্লিজ আমার সাথে চলো। পায়েলের কথা শুনে তুহিন না হেসে পারল না। যেখানে কুকুরের মতো দিনের পর দিন তুহিনকে অবহেলিত হতে হয়েছে, সেই বাড়িতে নাকি তুহিন আবার যাবে। তুহিন পায়েলকে সরাসরি বলল, সরি, আমি
আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমার আর আপনার মাঝে কোনো সম্পর্ক কি আদৌ ছিল কখনো? তুহিন, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর আমার উপর রাগ করাটাই স্বাভাবিক। প্লিজ, তবে প্লিজ আমাকে ক্ষমা। পায়েল সম্পূর্ণ কথাটা বলার আগেই তুহিন ভীষণ শক্ত গলায় পায়েলকে উদ্দেশ্য করে বলল, সরি ম্যাম, আপনার এসব নাটক আমি আগেও দেখেছি আর এখনো দেখছি। আপনার এসব নাটকে আর কাজ হবে না। দয়া করে আর কখনো আমার সামনে আসবেন না। আপনার ডিভোর্স পেপার আপনাকে আমি পাঠিয়ে দিব। ডিভোর্স পেপার দিবে মানে? এই তুহিন, আমি জানি তোমার উপর আমি অন্যায় করেছি, কিন্তু এখন তো আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও না। আপনি যেটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, আর সেটার জন্য আমি আপনাকে কোনো বিধাতা ও আপনাকে ক্ষমা করবে না। তুমি কি ভেবেও এমন বললেই আমি তোমাকে ছেড়ে দেব? অসম্ভব, আমি তোমাকে কখনো ছাড়বো না। ধরে রাখার শক্তিও আপনার নেই ম্যাম। দয়া করে আমার পথ ছেড়ে দিন। যদি পথ না ছাড়ি তবে কি হবে? তবে তুহিন সিকিউরিটি গার্ডকে ডাকলো আর পায়েলকে অফিসের সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। পায়েলকে যদিও ভালোবাসি তুহিন, তবে পায়েলকে আর কখনো নিজের জীবনে ফিরে পেতে চায় না সে। পায়েল তুহিনের মনে যে আঘাত দিয়েছে, তারপর আর পায়েলকে কোনো সুযোগ দেওয়া যায় না। তুহিন পায়েলকে বের করে দিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসলো। পরদিন সকালে তুহিন নিজের অফিসে গিয়ে নিজের ক্যাবিনে বসে কাজ করতে লাগলো। ওইদিকে পায়েল সারা রাত ঘুমাতে পারেনি। পায়েল কখনো ভাবেনি কাউকে এমন করে অবহেলা করাটা কতটা পাপের কাজ। আজ পায়েল বুঝতে পারছে স্বামীর অবহেলা করাটা কতটা ভয়ানক। পায়েল সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা পায়েল সিদ্ধান্ত নিল যে করেই হোক তুহিনের হাতে পায়ে পড়ে হলেও তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। তুহিনের সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা না পেলে পায়েল মরেও শান্তি পাবে না। পায়েল সকালে তুহিনের অফিসে গিয়ে সরাসরি তুহিনের ক্যাবিনে চলে গেল। পায়েল তুহিনের ক্যাবিনে এসে ক্যাবিনের দরজা বন্ধ করে দিল। পায়েল ক্যাবিনের দরজা বন্ধ করে দিতেই তুহিন খানিক অবাক হয়ে গিয়ে পায়েলকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? তুমি আমার কেবিনে এসে দরজা বন্ধ করে দিলে কেন? কেন বন্ধ করেছি সেটা একটু পরে বুঝতে পারবে। কোনো প্রকার সিন ক্রিয়েট করো না প্লিজ। আমি এসব কিন্তু পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দ দেখার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি নিজের অধিকার দাবি করতে। কি অধিকার দাবি করতে এসেছো? আমার জানা মতে তোমার আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই, সো অধিকারে থাকার কোনো প্রশ্নই আসে না। আছে, অবশ্যই আছে। ভুলে যাচ্ছ কেন? তুমি এখনো আমার স্বামী। এই সম্পর্ক আমি মানি না। আমাদের ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে গেলেই হয়, তারপরেই শান্তি। তুমি তোমার মতো আর আমি আমার মতো। তুহিন নিজের কথাটা শেষ করতেই পায়েল দুম করে এসে তুহিনের পা জোড়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পায়েলের এমন কাজে তুহিন রীতিমতো চমকে গেছে। পায়েল মরা কান্না জুড়ে দিয়েছে তুহিনের সামনে। আসলে কথায় আছে না, সত্যিকারের ভালোবাসায় এমনটাই হয়। প্রিয়জনকে নিজের কাছে রাখার জন্য শুধুমাত্র পা ধরা না, 1000 বছর অপেক্ষা করা যায়। পায়েল আজ তুহিনকে পৌলমীর সাথে দেখে বেশ বুঝতে পারছে যে সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলতে চলেছে। আর তাই 1 মিনিটও অপেক্ষা না করে ছুটে চলে এসেছে তুহিনের কাছে। তুহিনকে যে করেই হোক নিজের করে নিতে হবে। তুহিন পায়েলকে মৃদু কণ্ঠে বলল, পা ছেড়ে দাও, আমার পা ধরো না। আমার এসব পছন্দ না, ছাড়ো। দয়া করো তুহিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সরি, আমি তোমাকে কোনো সুযোগ দিতে পারবো না। তাছাড়া তুমি আর তোমার ফ্যামিলি আমার সাথে যেটা করেছো সেটার পর তো আর কোনোভাবেই একসাথে থাকা বা এই সম্পর্ককে টিকিয়ে রাখার প্রশ্নই আসে না। আমার ভুলগুলো সাজা আমাকে এমন করে দিও না। আমি পারবো না তোমাকে অন্য কারোর হতে দেখতে। কেন পারবে না? এই সম্পর্ক তো মিথ্যে সম্পর্ক। এই মিথ্যে সম্পর্ককে নিয়ে এতটা সিরিয়াস আর কি আছে? সকল কিছু কি সত্যিই মিথ্যা হয়? এই সম্পর্কটা মোটেও কোনো মিথ্যে সম্পর্ক নয়। এই সম্পর্কটা সম্পূর্ণ সত্যি। হয়েছে, এখন যেই দেখেছো আমার কাছে সব আছে, ঠিক তখনই আবার আমার পিছনে চলে এসেছো। তোমাদের মেয়েদের যে কি সমস্যা সেটাই বুঝতে পারি না আমি। তোমার কিছুই লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখো পায়েল, ঠিক একই ভুল তুমি আবার করবে। আমি আর চাই না ভুলে ভুলে নিজের জীবনটাকে শেষ করতে। আমি চাই আমার মতো করে বাঁচতে। প্লিজ তুহিন, আমাকে এমন করে ফিরিয়ে দিও না। আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হয়ে গেছে তোমার কথা বলা, এবার তুমি আসতে পারো। আর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে এই কথাটা মাথায় নিও।
আজকে আমার মুখটা শেষবারের মতন দেখে নিও, আর কখনো এই মুখটা দেখতে পারবে না তুমি। সিনক্রেট করো না প্লিজ। আমি জানি তুমি কি করতে পারবে। শুধু শুধু এসব কথা বলে সময় নষ্ট করো না। তুহিন কোনোভাবেই পায়েলকে পাত্তা দিচ্ছে না। পায়েল প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে গেছে। পায়েল হয়তো আজ মন থেকেই ক্ষমা চাইতে এসেছে, নিজের ভুলটা সে বুঝতে পেরেছে। কিন্তু তুহিন সে ভুলের ক্ষমা করে পায়েলকে আরেকটা সুযোগ দিতেও ইচ্ছুক নয়। পায়েল ভেবে নিয়েছে এই জীবন আর রাখবে না। তাই পায়েল তুহিনের সামনে থেকে উঠে দাঁড়িয়ে একটা ছুরি হাতে নিয়ে নিজের শিরার উপর ধরে ছুরিটা নিচের দিকে টান দেবে। ঠিক এই মুহূর্তে তুহিন দুম করে পায়েলের হাত থেকে ছুরিটা কেড়ে নিল। তুহিন পায়েলের হাত থেকে ছুরিটা কেড়ে নিতেই পায়েল তুহিনকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আমার হাত থেকে এটা নিলে কেন? তাও আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। আরে পাগল হয়ে গেছো তুমি, এসব কি করছো? রাখো এটা। কেন রাখবো? আমি আমার আর এই জীবনটাই রাখতে চাইছি না। যে জীবনে তুমি নেই সেই জীবনটা রেখেই বা কি হবে? বাজে কথা বলো না। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তাছাড়া আমি এখন নিজেকে নিয়ে অন্য কিছু ভাবতে চাই। তোমাকে নিয়ে ভাবনার আর কিছুই নেই আমার মাঝে। সত্যি যদি তাই হয় তবে আমাকে আটকালে কেন? আমাকে আমার মতন করে যেটা খুশি সেটা করতে দাও। না, সেটা তো করতে দেয়া যাবে না, কারণ আমি তোমাকে। তুহিন নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। পায়েলের আর বুঝতে বাকি রইল না যে তুহিন আসলে সত্যি কি বলতে চাইছে। পায়েল আর অপেক্ষা করলো না, দৌড়ে গিয়ে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসা সত্যি এটা কি বলে? পায়েল তুহিনের বুকে মাথা রেখে তুহিনকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল দ্বিতীয়বার করব না। প্লিজ একটা সুযোগ দাও। দিলাম সুযোগ, এটাই শেষ সুযোগ। এরপর যদি কখনো আমাকে অবহেলা করেছো তো দেখো কি করি আমি। আর কখনো করব না। এবার থেকে ভালোবাসা দিব আর বিনিময়ে ভালোবাসা নিব। অতঃপর পায়েল তুহিনকে নিজের বুকের সাথে শক্ত করে লেপ্টে নিল। ভালোবাসা সত্যি অদ্ভুত। কখন কার প্রতি কোথা থেকে ভালোবাসা শুরু হবে সেটা বলা দায়। আমাদের সমাজে এখনো অনেকেই নিজেদের যোগ্যতাকে বিচার করে, অহংকার আর টাকা দিয়ে সবকিছুই কিনে নেওয়ার চেষ্টা করে। তবে ভালোবাসা কখনো অহংকার বা টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা আসে হৃদয় থেকে, যেটা অমূল্য হয়ে থাকে। তুহিন আর পায়েল সারা জীবন যেন এমন করে ভালোবাসায়। শুভকামনা থাকলেও তাদের জন্য। সবাই ভালো থাকুন।